আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই অবস্থান করছো, নিরাপদে আছো। আমি আজ তোমাদের সামনে তরঙ্গ নিয়ে একটা লেকচার উপস্থাপন করব। তরঙ্গের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমার শব্দোচ্চতা, শব্দের তীব্রতা বা শব্দ শ্রবণের যে অনুভূতি, পদার্থবিজ্ঞানের ভাষায় এর ব্যাখ্যাটা আমরা করব আজকে। তাহলে কোনো বস্তুতে শব্দের সৃষ্টি হয় কিভাবে? কম্পনের ফলে। কাঁপতে থাকে কোনো বস্তু, ওই কম্পনটাই তোমার শব্দের সৃষ্টি করে, তাই না? এবং কম্পনটা মাধ্যমের মধ্য দিয়ে, কম্পন হওয়া মানে শক্তি সৃষ্টি, শক্তি উৎপন্ন করা। শক্তিটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তোমার কানে যায় পৌঁছবে তখন তুমি শব্দ শুনতে পাও, তাই না? কানে অনুভূতির জায়গায়। এই ক্ষেত্রে কম্পনের কয় ধরনের কম্পন আছে। একটা নাম হচ্ছে তোমার মুক্ত কম্পন বা ফ্রি ভাইব্রেশন। মুক্ত কম্পন বা ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন, মুক্ত কম্পন কাকে বলা হয়? যে কোনো ধরনের বস্তু, সকল বস্তু, যে কোনো ধরনের বস্তু, কঠিন বস্তুগুলো আর কি, এদের সব বস্তুরই একটা নিজস্ব কম্পাঙ্ক আছে। দ্যাট ইজ, ওই বস্তুকে যদি তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করো তাহলে সেটা তার নিজস্ব কম্পন নিয়ে কাঁপতে থাকবে। এটাকে বলা হবে তার মুক্ত কম্পন, ফ্রি ভাইব্রেশন। একটা প্লেট যদি তোমার হাত থেকে পড়ে যায় তাহলে ওটা কি হবে? কাঁপতে থাকবে, শব্দ সৃষ্টি করবে। একটা বাটি যদি পড়ে যায় একই ধরনের শব্দ শুনতে পারবা না। আমি যদি এর উপর আঘাত করি একই শব্দ শোনা যাবে না। তার মানে যার যার আলাদা একটা নিজস্ব কম্পন আছে, একে বলা হয় হচ্ছে মুক্ত কম্পন বা ফ্রি ভাইব্রেশন। বুঝছো? নিজস্ব কম্পন। তাহলে এটা হচ্ছে কোনো বস্তুর নিজস্ব কম্পন নিয়ে যে কাঁপতে থাকে, একটু আঘাত করলে সেটা হবে হচ্ছে মুক্ত কম্পন। পরবশ কম্পন, বা এটাকে বলে ফোর্স ভাইব্রেশন। পরবশ কম্পনটা হচ্ছে, বোঝাই যাচ্ছে, পরের কম্পন নিয়ে কাঁপে। পরবশ কম্পন। তাই কোনো বস্তুতে, কোনো বস্তু ধরো এরকম আছে, একটা বস্তু আছে, এরকম একটা বাটি পড়ে আছে আর কি, বাটি আছে। এই বাটিটার পাশে যদি আর একটা, কোন একটা বস্তু, অন্য একটা বস্তু এরকম আছে, কাঁপতেছে আর কি, তাহলে এটা ভাইব্রেশন হচ্ছে। তাহলে এটা ভাইব্রেশন হচ্ছে, এই বাটিটা এর সাথে লেগে আছে, তার ফলে বাটিটা কি হবে? ভাইব্রেশন হচ্ছে, কিন্তু এইটা কাঁপতেছে। তাহলে এটা কি হবে? একবার যেটা যেহেতু লেগে আছে, ওটা কাঁপতে থাকবে, এটাও এর কম্পন নিয়ে কাঁপতে থাকবে। বোঝা গেছে? তাহলে এর এই ভাইব্রেশনকে বলা হবে পরবশ কম্পন, পরের কম্পন নিয়ে কাঁপতেছে। বোঝা গেছে? আমি এই যে এখানে ধরো এই যে করছি, আমি ছেড়ে দিলাম, তাহলে এটা কোন কম্পনে কাঁপতেছে? নিজস্ব কম্পন, ফ্রি ভাইব্রেশন। কিন্তু আমি বারবার করে দেওয়াচ্ছি, এটা কোন কম্পনে কাঁপতেছে এখন? এটা কিন্তু তার নিজস্ব কম্পনে তখন কাঁপতেছে না। তখন সে, এই যে আমি যে কম্পনটা দিচ্ছি, এই কম্পনে কাঁপতেছে, মানে পরের কম্পনে কাঁপতেছে। এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। কেন? কারণ এই ভাইব্রেশনটা যখন এর উপর পতিত হবে, তখন এর একটা বল অলওয়েজ নির্দিষ্ট সময় পর পর, দ্যাট ইজ পর্যাবৃত্ত বল প্রয়োগ করতে থাকবে। এই পর্যাবৃত্ত বলের প্রভাবে অন্য আর একটা বস্তুতে কম্পন সৃষ্টি হবে, একে বলা হবে পরবশ কম্পন। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বড় গাড়িগুলো যখন যায় তখন কি বিল্ডিং কাঁপে না? কেন কাঁপে? কাঁচ কাঁপে, বোঝা যায় ভালো, কাঁচগুলো থরথর থরথর করে কাঁপতেছে, বিল্ডিংও কাঁপে। কেন? কারণ ওই যে রাস্তায় লোডেড, হেভি লোডেড ট্রাক যখন যায় তখন সে কি করতেছে? চাকা যাচ্ছে, তখন সে পর্যাবৃত্ত বল প্রয়োগ করতেছে, তাই না? চাকা যাওয়া মানে কি নির্দিষ্ট সময় পর বল প্রয়োগ করতেছে না? তখন
ওই ট্রাকের যে কম্পনটা, ওই কম্পন নিয়ে বিল্ডিংটা কাঁপতেছে, তাহলে এই কম্পনটা কি কম্পন? পরবশ কম্পন। বোঝা গেছে? আকাশে বজ্র নিঘাত হলো, বজ্রপাত হইলো, তাহলে কি হলো? জানলা টানলা কাঁপে ওঠে না? তাহলে এটা কি কম্পন? পরবশ কম্পন। আকাশে যে বিকট একটা শব্দ হইলো, ওই শব্দ এসে শব্দের প্রভাবে এটা কাঁপতেছে। এগুলো হচ্ছে পরবশ কম্পনের উদাহরণ। বুঝছো? আচ্ছা, অনুনাদ বা রেজোনেন্স, অনুনাদ কাকে বলে? অনুনাদ হচ্ছে এই যে দুইটা বস্তু কাঁপতেছে এখানে, একটার প্রভাবে আরেকটা কাঁপতেছে, দ্যাট ইজ পর্যাবৃত্ত বলের প্রভাবে অন্য একটা বস্তু যদি কাঁপতে থাকে, তাকে বলা হবে পরবশ কম্পন, পরের কম্পনে কাঁপা। এখন যদি এরকম হয় যে এই বস্তুটার কম্পন আর এই পরবশ কম্পনে, দ্যাট ইজ পর্যাবৃত্ত বলের কম্পনটা যদি একই হয়ে যায়, তাহলে কি হবে? দুই কম্পন যদি একই হয়ে যায়, এইটার ফ্রি ভাইব্রেশন একটা আছে, এইটা আর পরবশ কম্পনের ফ্রিকোয়েন্সি যদি একই হয়ে যায়, তাহলে কি হবে? সে অধিক বিস্তার নিয়ে কাঁপতে থাকবে। বোঝা নাই? অধিক বিস্তার নিয়ে কাঁপতে থাকবে। এই ঘটনাকে বলা হবে অনুনাদ। তাহলে আগে যদি তার বিস্তার, এটার বিস্তার যদি আগে থাকতো এরকম, তার নিজস্ব বিস্তার আছে ধরো এইটুক, তাই না? আর পরবশ কম্পনের বিস্তারটা তাহলে কি একই যদি হয়ে যায়, তাহলে পরবশ কম্পনের বিস্তারও এটা হবে, তাহলে লব্ধি বিস্তার কত হয়ে যাবে? অনেক বেশি হয়ে যাবে না লব্ধি বিস্তার? তার মানে অনেক বিস্তার নিয়ে সে কাঁপতে থাকবে। এই ঘটনাকে বলা হয় অনুনাদ। তাহলে অনুনাদ পরবশ কম্পনেরই একটা অবস্থা, পরবশ কম্পনের একটা অবস্থা, যেখানে কি হয়, শর্ত কি? যে মুক্ত কম্পন আর হচ্ছে পরবশ কম্পনের কম্পাঙ্ক এক হয়ে যায়, বস্তুটা অধিক বিস্তার নিয়ে তখন কি করতে থাকবে? কাঁপতে থাকবে। বোঝা গেছে কি? তাহলে এটাকে বলা হবে অনুনাদ। তাহলে অনুনাদ কোথায় হয়? অনুনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার অনেক সময় বন বাজারে ঘুরতে গেছো কিনা জানি না, বনে গেলে পরে দেখবা যে বাতাস বচ্ছে এবং শাঁ শাঁ করে একটা আওয়াজ হচ্ছে। সব সময় আওয়াজটা হয় না, বিশেষ করে যখন হালকা বাতাস বয় সন্ধ্যা সময় বা বিকালের সময়, তখন দেখবা বনের ভিতরে যা দেখবে শাঁ করে আওয়াজ হচ্ছে, তো অনেকে ভয় পায় যে ভুতুরে বাতাস। ওই বাতাসটা হচ্ছে কেমন? ওই যে গাছের পাতাগুলো আছে, যখন বাতাস ওই দিক দিয়ে যাচ্ছে, তাহলে বাতাস কি হচ্ছে? পরবশ কম্পনের জন্য বাতাসটা ফোর্স অ্যাপ্লাই করতেছে পাতার উপরে, পাতাগুলো তার কম্পন নিয়ে কাঁপতে আছে। তাহলে ওই বাতাস আর পরবশ কম্পন, সরি তোমার পাতার কম্পাঙ্ক যদি এক হয়ে যায়, তখন সে পাতা বেশি জোরে কাঁপতে থাকে, অনেক বিস্তার নিয়ে কাঁপতে থাকবে এবং একটা আওয়াজ হবে, শব্দ সৃষ্টি হবে দুই কম্পাঙ্ক মিলে। ঠিক আছে? তখন ওই সম্মিলিত ভাবে করে একটা আওয়াজ হয়। এটা হচ্ছে কার জন্য হয়? এই ঘটনাকে বলা হবে হচ্ছে তোমার কি? অনুনাদ। বোঝা গেছে? তো এই তিনটা জিনিস আমার মোটামুটি কম্পনের জন্য জানতে থাকতে হবে। তাহলে সব বস্তুরই একটা আলাদা কম্পাঙ্ক, নিজস্ব কম্পন আছে, সেটা হচ্ছে মুক্ত কম্পন। আর কোনো বস্তুর উপর যদি পর্যাবৃত্ত বলের প্রভাবে বস্তুটা কাঁপতে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে পরবশ কম্পন, পরের কম্পন নিয়ে কাঁপা। আর যদি অনুনাদ মানে কি, দুইটা কম্পন যদি এক হয়ে যায়, তাহলে তাকে বলা হবে অনুনাদ। অনুনাদ পরবশ কম্পনের একটা বিশেষ অবস্থা, যেখানে দুইটার কি হয়ে যাবে? কম্পন একই হয়ে যাবে এবং বস্তুটা অধিক বিস্তার নিয়ে কাঁপতে থাকবে। এই ঘটনাকে বলা হবে অনুনাদ। আবার দেখো, সৈন্যরা যখন লং মার্চ করে যায় ব্রিজের উপর দিয়ে, লং মার্চ করা মানে কি? সৈন্যরা পা ফেলে কিভাবে? একই সাথে, একই তালে তালে পা ফেলতেছে, সবাই একই সাথে ফোর্স অ্যাপ্লাই করতেছে, পর্যাবৃত্ত বল। এখন ব্রিজের যে আলাদা একটা কম্পন আছে, সেই কম্পন আর তাদের পর্যাবৃত্ত যে রেফ্রাইট করতেছে, তাদের যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, এই কম্পনটা পর্যাবৃত্ত বলের কম্পন যদি এক হয়ে যায়, তাহলে ব্রিজটা কি করবে? অধিক বিস্তার নিয়ে কাঁপতে থাকবে না? আর অধিক বিস্তারে যদি সে দুলতে থাকে, তাহলে একসময় সে ভেঙে পড়ে যাবে, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে সে ভেঙে যাবে। ঠিক আছে? যার জন্য সৈন্যদলরা যখন ব্রিজের উপর অতিক্রম করে, তখন তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে প্যারেড করে না যাইতে, এলোমেলো ভাবে যাইতে।
তাহলে তো পর্যাবৃত্তভাবে বল প্রয়োগ হচ্ছে না, এলোমেলো ভাবে স্টেপিং করে তারা ব্রিজ অতিক্রম করে। তাহলে ওই ঘটনাটা হবে হতো অনুনাদ, ব্রিজের কম্পন আর ওই সৈন্যদের যে মার্চ করতেছে, স্টেপ ফেলতেছে, তার কম্পন যদি এক হয়ে যায় তাহলে ব্রিজ অধিক বিস্তারে কাঁপতে থাকে। এরকম একটা ঘটনা ঘটছিল হচ্ছে তোমার 1940 সালের দিকে, টকোমা ব্রিজ নিউ ইয়র্কে করছিল। এই ব্রিজটা বানানোর 4 মাসের মধ্যে ভেঙে পড়ে গেছিল। ভেঙে পড়ার কারণটা কি? ব্রিজটা তৈরি করার পর এমন কোনো কারণ খুঁজে পায় না। পরে বিজ্ঞানীরা দেখলো যে ব্রিজটা যখন এইভাবে তৈরি করছিল, তৈরি করার পরে নদীর দুই পাশে তো এরকম ব্রিজ আছে, বাতাস ফ্লো হয় অলওয়েজ, ওই বাতাস গিয়ে ব্রিজ আঘাত করতেছে, ব্রিজের কম্পন আর বাতাসের কম্পন এক হয়ে গেছে। এক হওয়ার ফলে ব্রিজটা অধিক বিস্তার নেই, কাঁপতে 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 মাত্র 4 মাসের মতো একদম ভেঙে পড়ে গেছে। তাহলে ব্রিজ যখন তৈরি করা হচ্ছে এইভাবে, তাহলে তোমার হিসাব দেখা লাগবে যে এখানে বাতাস সর্বোচ্চ কত বেগে প্রবাহিত হতে পারে, যাতে ওই অনুনাদটা সৃষ্টি না হয়। আঘাত করলে সেটা সহ্য করার ক্ষমতা তার থাকতে হবে, সেইভাবে আবার মজবুত করে তৈরি করতে হবে, বুঝছো? অনেক হিসাব নিকাশ করে সবকিছু তৈরি করার লাগে। তো এইভাবে তোমার এই 3টা জিনিস তোমার একটু খেয়াল রাখতে হবে। বলো, তীব্রতা শব্দের তীব্রতা এর আগে আমরা পড়ছি। তীব্রতা মানে কি? তীব্রতা বা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি তীব্রতা আই মানে কত? পি বাই এ না? মনে আছে কি? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ, একক ক্ষেত্রফলে পি ক্ষমতা, যেহেতু এনার্জি বাই সময়, কিন্তু এটা কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অবিলম্বভাবে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি কি হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে অবিলম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, সেটাই তার কি? তীব্রতা। বোঝা গেছে? তাহলে এখানে দেখো এ, তাহলে শব্দের তীব্রতা যদি আমরা এখানে বলি একটা শব্দ এখান থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে চারদিকে সে কি হচ্ছে? চতুর্দিকে সেইভাবে ছড়াই পড়তেছে। তার নির্দিষ্ট সময় পর চারদিকেই সেই শব্দ শক্তি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে এবং সেখানে একটা গোলক সৃষ্টি করতেছে। তাহলে তার ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? গোলকের ক্ষেত্রফল কত? 4π/r²। তাহলে যেখান থেকে আমরা লিখতে পারি ইন্টেন্সিটি সমানুপাতিক 1/r²। লেখা যায় দ্যাট ইজ দূরত্ব। এখানে যদি আমার ধরো কান থাকে, আমি শুনতেছি এখান থেকে, দ্যাট ইজ দূরত্ব। শব্দের সোর্স থেকে দূরত্ব, তার উপর নির্ভর করবে হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিটা কত হবে? শব্দ উৎস থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে, খুব দ্রুত পড়ে যায়। বোঝা গেছে কি? এটা একটা বিষয়। শব্দের তীব্রতা, এখন শব্দের তীব্রতাটা কার কার উপর নির্ভর করে? এইটা নির্ভর করে কার উপরে? দেখো আই সমানুপাত, আই সমান আমরা বের করছিলাম না তীব্রতার, 2π² n² a², তারপরে হচ্ছে রো ভি, মনে আছে? তাহলে ওই শব্দের তীব্রতা আই কার সমানুপাতিক? শব্দের কম্পাঙ্কের সমানুপাতিক। দ্যাট ইজ কম্পাঙ্ক মানে n² সমানুপাতিক। তার বিস্তারের সমানুপাতিক। বিস্তার যত বেশি হবে শব্দের, তত বেশি শোনা যাবে জোরে। রো যে মাধ্যমে যাচ্ছে তার ওই মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তাহলে কঠিন বস্তুতে শব্দ দ্রুত যায় না? তাহলে দ্রুত যাচ্ছে, ঘনত্ব বাড়লে পরে ওই মাধ্যমের ই বাড়বে। এবং শব্দের বেগের সমানুপাতিক। এবং আমরা আরেকটা পেলাম, এটা নাই কিন্তু, এটা হচ্ছে শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হবে শব্দ দ্রুত পড়ে যাবে, এই ফর্মুলা অনুযায়ী কমে যাবে শব্দের তীব্রতা।
আরটা কি শব্দের উৎস থেকে দূরত্ব না শ্রোতার দূরত্ব। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটিটা এইভাবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে শব্দের উৎসের আকার যত বড় হবে, উৎসের আকার যত বড় হবে, উৎস যত বেশি হবে, বড় হলে ইন্টেন্সিটি কি হবে? বাড়বে। কারণ দেখো, যদি তুমি একটা ঢোল বাজাও, ছোট্ট তবলা বাজাও, টুকটুক টুকটুক শব্দ, কিন্তু একটা ড্রাম যখন বাজাবা অনেক জোরে শব্দ হয় না? কারণ উৎস পরর শব্দ। হ্যাঁ, তার মানে সেখানে তাহলে বেশি উৎসের আকৃতি, শব্দ উৎসের আকৃতি বা আকার বড় হলে তার ইন্টেন্সিটিটা বৃদ্ধি পায়। এই জন্য ঢাকের তুলনায় ঢোলের শব্দ বেশি জোরে শোনা যায়। এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটির ব্যাপার, তীব্রতার ব্যাপার। তাহলে তীব্রতাটা মানে কি? শব্দ শক্তি আমাদের কানে যে অনুভূতিটা সৃষ্টি করবে, এটাকে প্রাবল্যও বলা হয়, বা আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে তোমার শব্দোচ্চতা বা লাউডনেস। লাউডনেস লাউডনেস মানেটা কি? ওই যে শব্দটা নির্দিষ্ট প্রাবল্যের বা তীব্রতার শব্দ আমাদের কানে যে অনুভূতিটা জাগায়, এখন অনুভূতি কেমন জাগায়? সবাই কি শব্দ একই, আমি যে কথা বলতেছি সবাই কি একই একই ডিস্টেন্সে ধরো বসে আছে, সবাই কি একই তীব্রতা শুনতে পাবে? এটা নির্ভর করবে তার কানের ইয়ের উপরে, মানে অনেক ব্যাপার আছে তার কানের, মানে শারীরিক গঠনের উপরে, তার শ্রবণের উপরে, বা সে যদি বেশি কোলাহল মুক্ত পরিবেশে থাকে সব সময়, মানে কোলাহলযুক্ত পরিবেশে বাজার ঘাট এলাকায় থাকে, তাহলে তার কাছে কিন্তু ওই শব্দ খুব আস্তে মনে হবে। কিন্তু যে খুব নির্জন পরিবেশে বসবাস করে অভ্যাস, তার কাছে কিন্তু খুব আস্তে শব্দ জোরে শোনা যাবে। তাহলে এটা হচ্ছে ব্যক্তি নির্ভর, তাই তো হচ্ছে যে শ্রুত শব্দের তুমি কিভাবে শুনতেছো, শব্দটা কত জোরে শুনবা বা কত আস্তে শুনবা, এটা নির্ভর করবে তো ওই ব্যক্তির উপরে। তীব্রতা আমার একই দিচ্ছি, কিন্তু সবাই একই শুনতে পারতেছে না, এটা নির্ভর করবে ওই ব্যক্তির উপরে, ব্যক্তির শ্রুতির উপর নির্ভর করবে, শ্রুতি ক্ষমতার উপর নির্ভর করবে। ওগুলো বললাম যে পরিবেশের বিভিন্ন কারণে নির্ভর করে, কেউ আস্তে শুনতে পায়, কেউ জোরে শুনতে পায়। এখন এটাকে বলা হবে শব্দোচ্চতা। ওটা সরাসরি আমরা এটা বলতে পারতেছি না, কারণ এটা তো অনুভূতি। তাহলে শব্দোচ্চতাটা আসলে কি? শব্দোচ্চতা হচ্ছে শব্দের প্রাবল্য বা তীব্রতা তোমার কানে, একটা মানুষের কানে যে অনুভূতি সৃষ্টি করবে তাকে বলা হবে শব্দোচ্চতা বা লাউডনেস। তাহলে এটা কি? কর্ণের অনুভূতি, মানে কর্ণে শ্রবণের অনুভূতি, শ্রবণের অনুভূতি। বোঝা গেছে কি? এটা হচ্ছে আমার লাউডনেস বা শব্দোচ্চতা। তাহলে শব্দোচ্চতার এককটা কি? এর একক হচ্ছে ফন। ফন ফন মানে কি ধরনের শব্দকে আমরা এক ফন বলবো? সেটা হচ্ছে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট এবং 10⁻⁻12 ওয়াট ওয়াট পার মিটার স্কোয়ার। না, এখানে ওয়াট পার মিটার স্কোয়ার আসবে না। হুম, ঠিকই আছে, ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা বিশিষ্ট, এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। বুঝছো? এটা আমরা পরে বলবো। প্রমাণ তীব্রতা, তাহলে তীব্রতার একটা তো তোমার ইয়ে আছে, একটা প্রমাণ মান আছে, তাই না? তাহলে প্রমাণ তীব্রতা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কত, তার ক্ষমতা কত হওয়া লাগবে, ইন্টেন্সিটি কত হওয়া লাগবে, 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা মনে রাখা লাগবে। তাহলে ফন মানে আমরা বুঝবো যে ওই তরঙ্গের, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 1000 হার্টজ হয় এবং তার তীব্রতা হয় প্রমাণ তীব্রতার সমান, এবং এটা যদি শব্দের যে অনুভূতি আমার সৃষ্টি করবে সেটা হচ্ছে 1 ডেসিবেল,
ডেসিবেলটা কি আমরা পরে বলবো, ডেসিবেলটা একটু জানিয়ে রাখো। যে অনুভূতি সৃষ্টি করবে সেটা হচ্ছে কত, 1 ডেসিবেল। এটাকে বলা হবে এক ফোন। এর আরেকটা বড় একক আছে, নাম হচ্ছে সন, SON, সন, বুঝছো? সোন এটা বলা হয়। তাহলে সোনটা কি? সোনটা হচ্ছে ওই সেম জিনিস, 1000 হার্জ কম্পাঙ্ক এবং 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার প্রমাণ তীব্রতার শব্দ, কিন্তু এটার কত, এটা ছিল 1 ডেসিবেল, এটা হবে হচ্ছে 40 ডেসিবেলের উপরে। তাহলে প্রাবল্য হওয়া লাগবে 40 ডেসিবেলের ঊর্ধ্বে, যদি হয় তাহলে সেটাকে বলা হবে সন। ফনটা খুব ছোট একক, সনটা হচ্ছে বড় একক। তাহলে এটা হচ্ছে আমাদের শব্দ উচ্চতা একক গেল। বা লাউডনেস, আমরা বলি না লাউড, লাউডলি মানে জোরে, খুব জোরে কথা বলিস না, মানে আস্তে, ওটাই হচ্ছে লাউডনেস। তাহলে প্রমাণ তীব্রতা মানে আমরা বুঝলাম কি, প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এই প্রাবল্য সৃষ্টি করবে যে তরঙ্গ, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, সেটা হচ্ছে প্রমাণ তীব্রতা। এখন তীব্রতা লেভেল, তাহলে এই শব্দ উচ্চতাটা আসলে ওই যে বললাম যে তীব্রতা না থাকলে তো এই তীব্রতাটাই তো আমার প্রাবল্যের সৃষ্টি করবে বা অনুভূতির সৃষ্টি করবে, শব্দ উচ্চতাটা আমাদের সৃষ্টি করবে। তাহলে প্রমাণ তীব্রতার আমরা বুঝলাম কি, যে প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার এবং এর কম্পাঙ্ক কত, 1000 হার্টজ। এই তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু 1000 হার্টজই, বুঝছো? কিন্তু তার আমরা তীব্রতা হচ্ছে 10⁻⁻12 ওয়াটস পার মিটার স্কয়ার। এখন এইটা বোঝার জন্য বা এটা পরিমাপের জন্য, তীব্রতাটা বা শব্দ উচ্চতা পরিমাপের জন্য যেটা ব্যবহার করা হয়, যে রাশিটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার তাকে বলা হয় তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল, ইন্টেন্সিটি লেভেল। লেভেলটা কোন লেভেলে আছে আর কি, মানে ব্যাপারটা এরকম যে আমি যে তীব্রতার শব্দ উৎপন্ন করতে হচ্ছে এবং সেই অনুযায়ী যে আমরা শুনতেছি, সেটা লেভেলটা কোথায়, কত, এটা হচ্ছে তীব্রতা লেভেল বলে। তাহলে তীব্রতা লেভেলটা কিভাবে হিসাব করা হয়, সেটা হচ্ছে যে কোনো শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার অনুপাত, যে কোনো শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার অনুপাতের সাথে কত গুণ, প্রমাণ তীব্রতার কত গুণ, এটা দিয়ে তীব্রতা লেভেল হিসাব করা হয়। বুঝো নাই? প্রমাণ তীব্রতা তো আমার আছেই, তার সাপেক্ষে আমি যে শব্দ করলাম সেটা তার সাপেক্ষে কত গুণ, কত বেশি বা কত কম, বুঝছো? এটাই হচ্ছে তোমার তীব্রতা লেভেলটা হিসাব করা হয়। তাহলে এটা হিসাব করতে গিয়ে দেখা গেছে যে ইন্টেন্সিটি, লাউডনেস, যেটা আমরা বললাম যে শব্দ উচ্চতা বা লাউডনেস, যে ওই শব্দ উচ্চতা বা লাউডনেস, এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটির উপর সরাসরি সমানুপাতিক নয়। লাউডনেস মানে শব্দ উচ্চতা বা লাউডনেস আমরা এস দিয়ে লিখলাম, শব্দ উচ্চতা এটা লিখলাম হচ্ছে কি দিয়ে, এস দিয়ে লিখি, ধরো এস দিয়ে লিখলাম। তাহলে শব্দ উচ্চতা সরাসরি তীব্রতার সমানুপাতিক নয়, এটা মনে রাখা লাগবে। হিসাব করে দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে সরাসরি সমানুপাতিক নয়। তাহলে কিসের সমানুপাতিক? লগের সমানুপাতিক, ওই ইন্টেন্সিটির লগ 10 এর সমানুপাতিক হারে সে বৃদ্ধি বা হ্রাস পায়। শব্দোচ্চতাটা মানে আমরা যা শুনতেছি, অনুভূতিটা ওইভাবে হ্রাস বৃদ্ধি পায়। আমি যত জোরে কথা বলবো তুমি তো তত জোরেই শুনতে পারবা, আসলে তা হয় না, সমানুপাতিক হারে তুমি শুনবা না, লগের হারে, লগারিথমিক হারে, লগ 10 বেজের ইন্টেন্সিটি লগ 10 বেজ হারে তুমি শুনতে পারবে, বুঝছো? তাহলে কি হবে, এটা হবে না। তাহলে কোনটা হবে? পরীক্ষা করে দেখা গেছে এস সমানুপাতিক
লগ 10i, এটা হচ্ছে শব্দোচ্চতা। তাহলে এটা হচ্ছে তোমার যে কোনো শব্দের তীব্রতা, যে কোনো শব্দের শব্দোচ্চতা এস ইকুয়াল টু এটা যদি হয়, তাহলে এস ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারবো? এস সমান হচ্ছে কে লগ 10i। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা যে কোনো শব্দের তীব্রতা মানে শব্দোচ্চতা। আর আমরা বললাম কি প্রমাণ তীব্রতার কত গুণ, তাহলে প্রমাণ তীব্রতাটা আমরা প্রমাণ তীব্রতার ক্ষেত্রে S0 শব্দোচ্চতা কত, K ইন্টু লগ 10i0। এই দুইটার যে পার্থক্য বা ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের তীব্রতা লেভেলের হিসাব। তাহলে পার্থক্যটাই হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলকে আমরা লিখি হচ্ছে বিটা দিয়ে, বিটা বিটা ইকুয়াল টু S মাইনাস S নট। তাহলে S মাইনাস S নট মানে কত? কে কমন নাও, নিলে পরে কত থাকে? লগ 10 বেজ i মাইনাস লগ 10 বেজ i নট। তার মানে কি থাকতেছে এখানে? কে লগ, লগ এর বিয়োগ সবসময় ভাগ হয় না, i বাই i নট। এই যে এটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেল। তাহলে দুইটা শব্দের তীব্রতা লেভেলটা আসলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, যে দুইটা যে কোনো ধরনের তীব্রতা সম্পন্ন দুইটা শব্দের মানে স্ট্যান্ডার্ড একটা শব্দ স্ট্যান্ডার্ড শব্দের সাথে পার্থক্যটাই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত তীব্রতা লেভেল আসলে, বা অনুপাতে যে অনুপাত আসে, কিন্তু অনুপাতটা সরাসরি হচ্ছে না, লগ বেজের হয়। তাহলে এইখানে যদি আমরা কে এর মান এর এককটা হচ্ছে বেল। টেলিগ্রাফ সর্বপ্রথম আবিষ্কার করে কে? বিজ্ঞানী গ্রাহাম বেল না? ওই গ্রাহাম বেলের নাম অনুসারে এই শব্দোচ্চতার একক হচ্ছে তোমার বেল। তাহলে এক বেল কাকে বলা হয়? এক বেল শব্দের তীব্রতা 10 গুণ বাড়লে, তীব্রতা যদি 10 গুণ বাড়ে, আই 10 গুণ বাড়লে তোমার এস যত গুণ বাড়বে সেটাই হচ্ছে তাকে বলা হবে এক বেল। এস মানে হচ্ছে শব্দোচ্চতা, এস সমান না কে এর মান, আই এর মান মানে এর ইন্টেন্সিটি যদি 10 গুণ বাড়ে, তাহলে শব্দোচ্চতা মানে এসটা কত গুণ বাড়বে? এখানে না, এইখানে এটা যদি 10 গুণ বাড়ে, তাহলে এটা কত গুণ বাড়বে, মানে শব্দোচ্চতা তোমার শোনার অনুভূতিটা কত গুণ বাড়বে, সেটাই হচ্ছে তাকে বলা হবে হচ্ছে এক বেল। তো বেলটা বড় একক হওয়ার জন্য ডেসিবেল ইউজ করা হয়। ডেসিবেল, তাহলে এটা বড় একক হওয়ার জন্য ডেসিবেল ইউজ করা হয়। ডেসিবেল, ডেসি মানে কত? তাহলে এক বেল সমান 10 বেল সমান 10 ডেসিবেল সমান কত? এক বেল না? এটা বড় বেলটা বড় একক হওয়ার জন্য ডেসিবেল ডিবি ইউজ করা হয়। এই যে আমরা বলছিলাম না তখন ডিবি, সেই ডেসিবেল হচ্ছে এটা শব্দোচ্চতার পার্থক্য বা তীব্রতা লেভেল। তাহলে এখন দেখো, আমরা যদি এই সমীকরণের মধ্যে কে এর মান 1 বসাই এবং এটা যদি ডেসিবেলে ইউজ করি, তাহলে শব্দোচ্চতা এস সমান কত হবে? 1 লগ 10i। এবং এটা যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে বিটা সমান কত হবে? তাহলে এখানকার বিটা সমান কত হচ্ছে? বেলকে যদি ডেসিবেল, এটা বেল না, এটা তো বেল, তাহলে এটা যদি আমরা ডেসিবেলে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এখানে বিটার মান হচ্ছে 1, তো বসাই দিলাম লগ 10i বাই i নট। বেল ছিল, বেলকে যদি ডেসিবেল করি, তাহলে এখানে কত বসবে? 10 বসবে। 10 ডেসিবেল সমান এক বেল। কে এর মান আমরা 1 ধরে নিলাম, এ যেহেতু কনস্ট্যান্ট।
1 আমরা ধরে নিলাম, এই পরিমাণ দিলাম। তাহলে আমাদের ডেসিবেল হিসাবে আমাদের তীব্রতা লেভেলের সমীকরণ এটা আমরা ব্যবহার করতে পারবো সব জায়গায় অঙ্ক টঙ্ক করার ক্ষেত্রে। বোঝা গেছে কি? তীব্রতা, কোন শব্দের তীব্রতা যদি আমি 10 গুণ বাড়াই, তাহলে তার শব্দোচ্চতা যত গুণ বাড়বে সেটা হচ্ছে 1 বেল। পার্থক্য মানে স্ট্যান্ডার্ড শব্দের সাথে, হ্যাঁ, শব্দোচ্চতার মানে দুইটা শব্দোচ্চতার পার্থক্য হচ্ছে তীব্রতা লেভেল। এই যে লেভেল মানে কি, এ একটা লেভেল, এ একটা লেভেল, তাহলে এই দুইটার পার্থক্যই তো আমাদের তীব্রতা লেভেল। বুঝছো, এই দুইটার পার্থক্য, দুইটা শব্দোচ্চতা, কিন্তু শব্দোচ্চতার পার্থক্য কার সাথে হতে হবে? স্ট্যান্ডার্ডের সাথে। প্রমাণ তীব্রতার জন্য যে শব্দোচ্চতা আছে S0, তার সাথে হওয়া লাগবে পার্থক্য, সেটা হয়ে যাবে আমাদের তীব্রতা লেভেল। এবং এই তীব্রতা লেভেল দিয়েই, মানে ডেসিবেল দিয়ে, তীব্রতা লেভেল দিয়ে আমাদের শব্দোচ্চতার পরিমাপ করা হয়। কিন্তু এটা সরাসরি তীব্রতার সমানুপাতিক নয়, সরাসরি সমানুপাতিক না, লগের সমানুপাতিক, যার জন্য ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গেল। বুঝছো? এখন দেখো, যদি এরকম হয় যে দুইটা শব্দ আছে যাদের ইন্টেন্সিটি বা শব্দর তীব্রতা, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে কত, I1। অবশ্যই I2 বড়, I1 ছোট। তাহলে সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এরকম, তার তীব্রতা লেভেল কত, log 10, উপরে I2 যাবে, নিচে যাবে I1, অবশ্যই এটা হতে হবে এত ডেসিবেল। বুঝছো? মানে স্ট্যান্ডার্ড শব্দ না, যে কোনো ধরনের দুইটা শব্দের শব্দোচ্চতার পার্থক্য বা তীব্রতা লেভেল নির্ণয় করতে গেলে এই যে এখানে মান বসাই দিলে পরে ক্যালকুলেশন করলেই হবে কিন্তু। বুঝছো? একটা হবে I1/I0, একটা হবে I2/I0, দুটো একসাথে ই করলে পরে দেখবো কাটি কুটে যায়, এটা আসতেছে। আবার ক্ষমতা দিয়েও আমরা করতে পারি, কেন? কারণ আমরা জানি I সমান কত, P/A², না সরি P/A, P মানে ক্ষমতাও একটা বিষয় আছে, সমানুপাতিক যেহেতু। তাহলে সমানুপাতিক হওয়ার জন্য আমরা যদি কোনো শব্দের ক্ষমতা জানা থাকে আমাদের, একটা হচ্ছে P2 আর P1 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তীব্রতা লেভেল এখান থেকে হিসাব করতে পারবো log 10, এটা I2 যেহেতু সমানুপাতিক, তাহলে I2 জায়গায় P2 লিখতে পারবো, এখানে P1 ডেসিবেল, এগুলোতে অঙ্ক সরাসরি আমরা করতে পারবো। বুঝছো? তাহলে এর অঙ্ক দেখো, একটা একটা ক্ষুদ্র লাউড স্পিকার আছে, এটা হচ্ছে লাউড স্পিকার, ঘরের ভিতরে আছে বা কোনো হল রুমে আছে, সেটা 25 ওয়াট ক্ষমতা সৃষ্টি করে। তাহলে ওই লাউড স্পিকার থেকে 5 মিটার দূরত্বে, 5 মিটার দূরত্বে শব্দের ইন্টেন্সিটি কত হবে? ইন্টেন্সিটি I, মানে ওই ইন্টেন্সিটিটা কত হবে, I কত হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখো, বোঝা গেছে কি অঙ্ক? একটা হল রুমের ভিতরে একটা ক্ষুদ্র লাউড স্পিকার আছে, লাউড স্পিকার মানে যে আমরা যে মাইক টাইক ব্যবহার করি, তো ওখানে তার উৎসের ক্ষমতা হচ্ছে, লাউড স্পিকারের ক্ষমতা 25 ওয়াট, ওখান থেকে 5 মিটার দূরত্বে ওর তীব্রতা কত হবে? তাহলে এখানে কত হচ্ছে দেখো, I সমান আমরা জানি P/A, P/A মানে কত, P/4πr², না? তাহলে P মানে কত, 25 ওয়াট ডিভাইডেড বাই 4π, 4π মানে 3.14 ইন্টু r² মানে কত, 5 মিটার, মানে 5 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 5 5 25 কেটে গেল, 1/4 3.4, তাহলে আর তো এটা সমান হচ্ছে তোমার কত হয়,
0.079 ওয়াট পার মিটার স্কয়ার ইন্টেন্সিটি পাওয়া যাবে এখান থেকে। বোঝা গেছে? তাহলে এখানে কোন এক ব্যক্তি যদি এই শব্দটা শুনে, তাহলে সে তার শব্দ উচ্চতা বা তীব্রতা লেভেল কত হবে, বিটা ইকুয়াল টু কত হবে, তাই তো? 5 মিটার দূরেতে একজন শুনতেছে, তাহলে সেখানে তীব্রতাটা কত হবে এবং সেখানে সে কত জোরে শব্দ